সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি নাসিরা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা দেয়ানপুর এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আরোহের প্রকারভেদ। আমরা জানি যে অনুমান হচ্ছে দুই প্রকার, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। যুক্তিবিদ মিল সর্বপ্রথম আরোহ অনুমান সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আমাদের আরোহ যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করে সেটি হচ্ছে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, এবং আমরা এখান থেকে যে আশ্রয় বাক্যগুলো সংগ্রহ করি সেগুলো আমরা পর্যবেক্ষণের মাধ্যমে পাই। এবং আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ করি। এক্ষেত্রে আমরা প্রকৃতি, নিয়ামকতা নীতি এবং কার্যক্রম সম্পর্ক এই দুটি নিয়মের সহায়তা গ্রহণ করি। সুতরাং আমরা বলতে পারি যে অনুমানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ থেকে যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের মাধ্যমে যে সিদ্ধান্ত স্থাপন করি সেটাই হচ্ছে আমাদের আরোহ অনুমান। এবং আমরা আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছি। তোমরা বোর্ডে দেখো, আমরা আরোহকে দুই ভাগে ভাগ করেছি, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রথমেই আমরা আলোচনা করব প্রকৃত আরোহ নিয়ে। প্রকৃত আরোহ হচ্ছে আমাদের যে আরোহর মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ আরোহমূলক লক্ষ্য উপস্থিত আছে, তাকে বলা হয় প্রকৃত আরোহ। আরোহ অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা সবসময়ই আরোহমূলক লম্ফ কথা বলে থাকি। যুক্তিবিদ মিল আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলেছেন। অনেকে একে অনির্দিষ্ট যাত্রাও বলে থাকেন। এটি হচ্ছে আমাদের আরোহের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে আরোহ অনুমানে আমাদের আরোহমূলক লম্ফ বৈশিষ্ট্য থাকে তাকেই আমরা প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করতে পারি। যেমন আমরা যদি বলি যে সবসময়ই আমরা যখন বরফকে তাপ দিই, বরফ কী হয়, গলে পানি হয়ে যায়, এবং এর ব্যতিক্রম আমরা কখনোই দেখি না। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যদি সবসময়ই আমরা বরফকে তাপ দিব তাহলে সে পানিতে পরিণত হবে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের জানা কিছু দৃষ্টান্ত থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে সব ক্ষেত্রেই তাপ দিলে বরফ গলে যায়। এটা কিন্তু একটা প্রকৃত আরোহের উদাহরণ, কারণ এক্ষেত্রে আমাদের কি আছে, জানা থেকে অজানায় এবং অজ্ঞাতে উত্তরণ আছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রকৃত আরোহ। আসো আমরা অন্য শ্রেণীগুলো দেখি। আমরা আরোহকে মোট দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এই যে প্রকৃত আরোহ, একে আমরা তিন ভাগে ভাগ করেছি, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। আমাদের অপ্রকৃত আরোহকে ঠিক তেমনি আমরা তিন ভাগে ভাগ করেছি, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মতমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আমাদের প্রথমে আসি আমরা বৈজ্ঞানিক আরোহের কথায়। বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ হচ্ছে আমাদের যে আরোহ অনুমানে আমরা প্রকৃতি, নিয়ামকতা নীতি এবং কার্যকরণ নিয়ম এবং কিছু বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, সেটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ। এর মধ্যে একটি কথা আমাকে অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে আমাদের জানতে হবে প্রকৃতির নিয়ামকতা নীতি কী এবং কার্যকরণ নিয়ম কী। কার্যকরণ নীতি হচ্ছে এমন একটা নিয়ম যে আমাদের দুইটি কাজের মধ্যে যদি কোনো একটি ঘটনা আগে ঘটে সেটি হচ্ছে কারণ, এবং যেটি পরে ঘটবে সেটি হচ্ছে কার্য। অর্থাৎ যুক্তিবিদ্যার মতে প্রতিটি কাজেরই একটি কারণ থাকবে, বিনা কারণে কোনো কাজ সংগঠিত হবে না। এটাই হচ্ছে আমাদের কার্যকরণ নিয়ম। আর প্রকৃতি নিয়ামকতা নীতি হচ্ছে যে প্রকৃতি একই সময় সবসময় একই ধরনের আচরণ করবে, অর্থাৎ পূর্বে আগুন কী করতো, হয়তো সব কিছুকে পুড়িয়ে দিত, এখন আগুন একইভাবে কাজ করে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাকেই আমরা বলবো প্রকৃতির নিয়ামকতা নীতি, অর্থাৎ একই অবস্থায় একই আচরণ করবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ামকতা নীতি। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, বৈজ্ঞানিক আরোহ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমি দেখাই যে আমরা যদি কয়েকজন মানুষের মৃত্যু, যেমন আমি যদি বলি যদু হয় মরণশীল
সিদ্ধান্ত করি যে সকল মানুষ হয় মননশীল। অর্থাৎ এখানে মানুষ এবং মননশীলতার মধ্যে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করা হয়েছে। এবং প্রকৃতি নিয়ামকতা নীতি বলতে যে আমরা জানি যে প্রত্যেক মানুষই কী হয়, মারা যায়। আমরা অতীতে এমন কাউকে দেখিনি যারা জন্মগ্রহণ করেছে কিন্তু মারা যায়নি। তাহলে মৃত্যুটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম, যে জন্মগ্রহণ করে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হয়। সেখানে আমরা এর মধ্যে কী পাই, আমরা এর মধ্যে কার্যকর নিয়মও পাই এবং প্রকৃতি নিয়ামকতা নীতিও দেখতে পাই। এবং আমরা অভিজ্ঞতায় দেখেছি এ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে সবাই মৃত্যুবরণ করেছে। এই থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সকল মানুষ হয় মননশীল। এটা ছিল আমাদের বৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে আমাদের কী থাকবে, প্রকৃতি নিয়ামকতা নীতি এবং কার্যকরণ নিয়ম, এর সাথে আমাদের কিছু অভিজ্ঞতা থাকবে এবং সেখানে আমরা বিশেষ থেকে একটা সার্বিক বাক্য স্থাপন করব। এরপর আমাদের অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহে কিন্তু কোনো কার্যকরণ নিয়ম থাকবে না। এখানে প্রকৃতি নিয়ামকতা নীতি এবং আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা যে সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করব সেটাই হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে আমরা কী থাকবে না, আমাদের কার্যকরণ। একইভাবে আমরা বলবো যে আরোহ অনুমানে আমাদের কাজে কোনো প্রকার কার্যকরণ নিয়ম ছাড়া শুধুমাত্র প্রকৃতি নিয়ামকতা নীতি এবং অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়, তাই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এছাড়া আমাদের প্রকৃত আরোহের তৃতীয় যেটা আছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান, সাদৃশ্য কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারি সাদৃশ্য মানে হচ্ছে মিল, আর সাদৃশ্য অনুমান হচ্ছে মিলের অনুমান। আমরা এখানে আগে যুক্তিবিদরা এখন এটা শুধু সম্বন্ধের দিক থেকেই সাদৃশ্য না, এরা গুণের দিক থেকেও সাদৃশ্যের কথা বলছেন। যদি দুইটা জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে আমরা কিছু বিষয় মিল দেখি, তাহলে আমরা কি করি, সিদ্ধান্ত করি যে অন্যান্য বিশেষ ক্ষেত্রে এই দুইটা বস্তুর মধ্যে অবশ্যই মিল থাকবে। অর্থাৎ দুইটা বস্তুর কয়েকটি বিষয়ের সাদৃশ্য দেখে আমি সিদ্ধান্ত করতে পারি যে এদের অন্যান্য বিষয়েও সাদৃশ্য আছে। যেমন আমি যদি বলি যে মঙ্গল গ্রহ এবং পৃথিবী, এই দুটোই কিন্তু কি, দুইটাই হচ্ছে আমাদের গ্রহ। তাহলে পৃথিবীতে কি আছে, পৃথিবীতে যেমন মাটি আছে, বাতাস আছে, পানি আছে, তাহলে আমরা ভাবি যে মঙ্গল গ্রহ বাতাস পানি, যেহেতু এটাও গ্রহ ওটাও গ্রহ, দুটার মধ্যে কিছু বিষয় মিল আছে, বায়ু আছে, মাটি আছে, তাহলে যেহেতু পৃথিবীতেও মানুষ বাস করে, মঙ্গল গ্রহ মানুষ বাস করে। এই যে আমাদের সাদৃশ্য অনুমান, এই সাদৃশ্য অনুমানে কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধু সাদৃশ্য অনুমান এবং অসাধু সাদৃশ্য অনুমান। তোমরা লিখে নাও খাতা থাকলে, সাদৃশ্য অনুমান দুই প্রকার, সাধু সাদৃশ্য অনুমান এবং আমাদের অসাধু। এখানে আমাদের এক হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান, আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। সাধু সাদৃশ্য অনুমান, আমরা যেই সাদৃশ্য অনুমানে আমরা মৌলিক এবং গুরুত্বপূর্ণ মিলের ভিত্তিতে দুইটা যুক্তিবাক্যের মধ্যে সিদ্ধান্ত স্থাপন করবো, সেটা হচ্ছে আমাদের সাধু সাদৃশ্য অনুমান। যেমন আমি যদি বলি, যেমন উদ্ভিদ কিন্তু মানুষের মতো কি হয়, বা অন্যান্য প্রাণীও মানুষের মতো খাদ্য গ্রহণ করে, তাদের বৃদ্ধি আছে, তাদের বংশবিস্তার আছে। যেমন মানুষ যেমন সংবেদনশীল, তেমন অন্যান্য প্রাণীও বা উদ্ভিদও সংবেদনশীল। কিন্তু অসাধু সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে আমরা মৌলিক গুরুত্বপূর্ণ সাদৃশ্যের কথা বলি না। অসাধু সাদৃশ্যের ক্ষেত্রে আমরা যখন বাহ্যিক দুইটা বস্তুর মধ্যে বাহ্যিক মিল দেখে আমরা কোনো সাদৃশ্য অনুমান করি, সেটাকে বলা হয় অসাধু সাদৃশ্য অনুমান। যেমন আমি যদি বলি যে রেডিও মানুষের মতো গান গায়, কথা বলে, মানুষের যেমন বুদ্ধি আছে তাহলে রেডিওর বুদ্ধি আছে, এটা কিন্তু আমরা বাহ্যিক সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করছি, সেজন্য এটা হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। এছাড়া বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে। তোমাদের খাতা থাকলে তোমরা রেডি হয়ে লিখে নাও। আর যেমন বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহ একটা সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করবে। অর্থাৎ আমরা বৈজ্ঞানিক আরোহ থেকে যে সিদ্ধান্তটা পাবো সেটা হচ্ছে একটা সার্বিক সংশ্লেষক। এবং বৈজ্ঞানিক আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ সম্পন্ন হয়। এখানে কি থাকে, জ্ঞাত থেকে, জ্ঞাত মানে জানা থেকে অজানা উত্তরণ থাকে। তারপর এখানে আমাদের কার্যকরণ নীতির ভিত্তিতে আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত স্থাপন করি। আর আমাদের চতুর্থ যে বৈশিষ্ট্যটা, এটার মধ্যে একটা আরোহমূলক উল্লম্ফ উপস্থিত থাকে। আমি আগে উল্লম্ফর কথা
এখানে আমরা জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, বিশেষ থেকে সার্বিক গমনটাই হচ্ছে আরোহমূলক লম্ফ। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা বৈজ্ঞানিক আরোহে একটা নিশ্চিন্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। 6 নম্বরে এখানে আমরা একটা সার্বিক বাক্য প্রতিষ্ঠা করি। 7 নম্বরে আমাদের সার্বিক বা সাধারণ বাক্য, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হিসাবে আমি একটা সার্বিক সাধারণ বাক্য প্রতিষ্ঠা করি। এবং আমরা যে দৃষ্টান্তগুলো সংগ্রহ করি বৈজ্ঞানিক আরোহে, সেগুলো আমরা কিসের মাধ্যমে সংগ্রহ করি? প্রত্যক্ষণের মাধ্যমে। এরপর আমরা বৈজ্ঞানিক আরোহে প্রকৃতি নিয়ানুবর্তী নীতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি। এই ছিল আমাদের বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। এরপর আমরা অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। 1 নম্বর বৈশিষ্ট্য কিন্তু অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটা সার্বিক সংশ্লেষক বাক্য। আমরা জানি এদের কার্যক্রম সম্পর্ক না থাকলেও সে কিন্তু প্রকৃত আরোহ, সেজন্য সেও একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। তারপর অবৈজ্ঞানিক আরোহ, এটাও কার্যক্রম নীতির যেহেতু প্রয়োগের কোনো চেষ্টাই থাকে না, এটাকে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে যদি ধরে নিই, তাহলে আমরা বলতে পারবো যে এটা সিদ্ধান্ত হবে সম্ভাব্য। যেহেতু এর মধ্যে কোনো কার্যক্রম সম্পর্ক নেই, এই সিদ্ধান্ত হবে সম্ভাব্য, নিশ্চিত নয়। এবং আমরা এখানে জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ করি, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটার মধ্যে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এবং এর আশ্রয় বাক্যগুলো আমরা প্রত্যক্ষণের মাধ্যমে সংগ্রহ করি। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষণের মাধ্যমে এর আশ্রয় বাক্যগুলো সংগ্রহ করি। এরপর আমাদের সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত কিন্তু একটি সার্বিক সংশ্লেষক বাক্য, সার্বিক বাক্য, এবং এর মধ্যেও আরোহমূলক লম্ফ উপস্থিত আছে, যেহেতু সে প্রকৃত আরোহ। এবং প্রকৃতি নিয়ানুবর্তিতা নীতির ভিত্তিতে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর আমরা এখানে সম্ভাব্য সিদ্ধান্ত, যেটা আমরা এখানে সাদৃশ্য অনুমানে যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে একটা সম্ভাব্য সিদ্ধান্ত। এবং সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে আমরা দুইটি বিষয়ের মধ্যে জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে একটা নতুন বৈশিষ্ট্যের সাদৃশ্য অনুমান করা হয়, অর্থাৎ জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে আমরা অজ্ঞাত সাদৃশ্যদেরকে অনুমান করি। এরপর আমরা সাদৃশ্যের ক্ষেত্রে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্টতর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে। এরপর আমরা বলতে পারি যে এখানে আমরা সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করি। সাদৃশ্য অনুমানে আমরা সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করি এবং সাদৃশ্য অনুমানে আমরা জ্ঞাত থেকে অজ্ঞাত, জানা থেকে অজানায় উত্তরণ আমাদের এক্ষেত্রেও হয়, অর্থাৎ এখানেও আমরা আরোহমূলক লম্ফ নিয়ে সিদ্ধান্ত স্থাপন করি। এরপর আসি আমরা অপ্রকৃত আরোহে। অপ্রকৃত আরোহে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটা যুক্তিসম্মত আরোহ, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। আগে বলেছি। প্রথমে আমি আসি পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহটা হচ্ছে এমন একটি সাধারণ বিশিষ্ট বাক্য, সাধারণ বা সার্বিক যুক্তি বাক্য, যার অন্তর্গত প্রতিটি বিশিষ্ট দৃষ্টান্তকে পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত স্থাপন করব এবং করার পর আমরা যে ওই বাক্যটাকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করব। অর্থাৎ একটি সাধারণ বাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পর আমরা ওই সার্বিক বাক্যটিকে সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করতে পারব। আমি একটু উদাহরণের সাহায্যে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। যেমন ধরো একটা ঝুড়িতে 12টা আম আছে। 12টা আমের স্বাদই আমি নিলাম, নিয়ে বললাম যে প্রতিটা আমি মিষ্টি। তাহলে কি হলো, আমার এখানে কোনো সন্দেহের অবকাশ থাকলো না, আমি সিদ্ধান্ত করতে পারলাম যে প্রতিটা আমি মিষ্টি। তাহলে আমার এখানে পূর্ণাঙ্গ আরোহে আমার যে সিদ্ধান্তটা স্থাপিত হয় সেটা হচ্ছে আমাদের নিশ্চিত, কারণ এখানে আমি প্রতিটা যুক্তি বাক্যই পরীক্ষা করে দেখেছি। এরপর দেখো যুক্তি সাম্যমূলক আরোহ, অর্থাৎ যুক্তি দিয়ে, এই আরোহটা আমরা যুক্তি দিয়ে করবো, নামেই বুঝতে পারছো যুক্তি সাম্যমূলক আরোহ। এর সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে যুক্তি সাম্যমূলক আরোহ হচ্ছে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণীর অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। অর্থাৎ যে সার্বিক বাক্য দিয়ে বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই যুক্তি দিয়েই তার অন্তর্গত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়। এই নীতির উপর নির্ভর করে যখন আমরা একটা সার্বিক বাক্য গঠন করি, সেটাই হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। যেমন আমি যদি বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। হ্যাঁ, আমি যদি এখানে একটা ত্রিভুজ দেখাই যে আমার ABC ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই যুক্তি দিয়ে কিন্তু আমাকে বলতে হবে যে প্রত্যেকটা যে কোনো ত্রিভুজেরই
3 কোণের সমষ্টি এর 2 সমকোণের সমান। এটাই হচ্ছে, অর্থাৎ একই যুক্তি একটির ক্ষেত্রে প্রযোজ্য হলে অন্যগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এরপর হচ্ছে আমাদের ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন, ঘটনা সংযোজন মানে যুক্ত করা। তাহলে আমরা যখন, এটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, যখন আমরা কোনো মানসিকভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনাকে যথার্থভাবে দেখে আমরা যখন মনে মনে ঘটনাগুলোকে যুক্ত করব, সেটাই হচ্ছে ঘটনা সংযোজন। এটা আবার বলছি আমি যে আমরা যথার্থভাবে কোনো ঘটনাকে দেখার পর মনে মনে যখন এই ঘটনাগুলোকে একত্রিত করব, সেটাই হচ্ছে ঘটনা সংযোজন। যেমন আমি যদি একজন নাবিকের উদাহরণ দিই, যে একজন নাবিক জাহাজ পরিচালনার সময় মহাসাগরে একটা ভূখণ্ড দেখতে পেল। এখন সে বুঝতে পারছে না যে এটা দ্বীপ না উপদ্বীপ। তখন সে কি করলো, তার নৌযানটা সেই ভূখণ্ডের চারিদিকে ঘুরে দেখলো যে এটা একটা দ্বীপ। তার কিন্তু আগে থেকেই দ্বীপ সম্পর্কে ধারণা ছিল। সেখান থেকে সে তার ধারণাকে সংযোজিত করে সিদ্ধান্ত স্থাপন করলো যে এটি একটি দ্বীপ। এটাই হচ্ছে আমাদের ঘটনা সংযোজন। আশা করি তোমরা এই আরোহের প্রকারভেদটা বুঝতে পেরেছ। আমি আবার বলে দিচ্ছি, আরোহ হচ্ছে 2 প্রকার, প্রকৃত অপ্রকৃত। প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে: সাধু অসাধু। আর অপ্রকৃত আরোহকে পূর্ণাঙ্গ আরোহ, প্রতিষ্ঠানমূলক আরোহ এবং ঘটনা সংযোজন, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা অবশ্যই বাসায় একটু চর্চা করবে, তাহলে তোমাদের কাছে পড়াগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করছি যে তোমরা অবশ্যই এই পড়াটা বাসায় একটু চর্চা করবে। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।